হেই বন্ধুরা, দক্ষিণ কোরিয়ার মাটির নিচ দিয়ে প্রায় 12,000 কিলোমিটার লম্বা ইন্টারন্যাশনাল তেল সাপ্লাই লাইন আছে, যেটা দিয়ে প্রতিদিন মিলিয়ন মিলিয়ন লিটার তেল সাপ্লাই হয়। আর আজকের মুভিতে আমরা দেখব কিভাবে একদল চোর দক্ষিণ কোরিয়ার এই তেল সাপ্লাই লাইন ছিদ্র করে সেখান থেকে তেল চুরি করে এবং এক পর্যায়ে তারা কয়েক হাজার লিটার তেল একসাথে চুরি করার মিশনেও নামে। তো কিভাবেই বা চোরেরা তেল চুরি করে আর কিভাবেই বা এরপর তারা একটা বড় মিশনের প্ল্যান করে, তার সবকিছুই জানবো 2021 সালে মুক্তি পাওয়া কোরিয়ান থ্রিলার মুভি পাইপলাইন থেকে। মুভিটিতে এত পরিমাণ টুইস্ট রয়েছে যে আপনি কনফিউজড হয়ে যাবেন ঘটনা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। তো চলুন শুরু করা যাক। মুভির শুরুতে আমরা একটা তেল চুরির ঘটনা দেখতে পাই, যেখানে স্ট্র নামের এক লোকের কাছে একজন ড্রিলার আসে তার তেল চুরিতে হেল্প করতে। সাধারণত পাইপলাইনগুলোতে ছিদ্র করতে দক্ষ ড্রিলার প্রয়োজন হয়, কারণ এই লাইনগুলি খুবই মোটা থাকে আর প্রচণ্ড তেলের প্রেসার থাকায় প্রয়োজনের অধিক ড্রিল করলে বিস্ফোরণ ঘটার সম্ভাবনা থাকে। স্ট্র তাই তার কাজের জন্য কোরিয়ার সব থেকে দক্ষ ড্রিলার ড্রিল বিটকে ভাড়া করে, কিন্তু স্ট্র তখনও জানত না যে তার কাছে যে এসেছে সে আসল ড্রিল বিট না। যাই হোক, সেই ড্রিলার স্ট্রয়ের দেখানো লোকেশনে গিয়ে ঘড়িতে 3 মিনিট টাইমার সেট করে ড্রিল করতে থাকে। আসলে নির্দিষ্ট পাইপলাইন দিয়ে দিনের একটা নির্দিষ্ট সময়ে তেল সাপ্লাই করা হয়, তাই চোরদের সেই নির্দিষ্ট সময়ের আগেই ড্রিল করতে হয়। তো সেই ড্রিলার যখন ড্রিল করতে থাকে তখন প্রয়োজনের অধিক ড্রিল করায় তার মেশিন ভেঙে যায় এবং পাইপের প্রেসারে সেখানে আগুন ধরে যায়। আগুন ধরার ঠিক আগ মুহূর্তে স্ট্র আর তার সঙ্গীরা পালিয়ে যেতে পারলেও সেই ড্রিলারের পায়ে আগুন ধরে, আর এর কিছুক্ষণ পরেই সেখানকার পাইপলাইনটি বিস্ফোরিত হয়ে যায়। এখান থেকে সিন শিফট হয়ে আমরা আসল ড্রিল বিটকে দেখতে পাই। সে একটা কারখানায় ঝালাইয়ের কাজ করছিল। তো কাজ শেষে সে একটা টাকার ব্যাগ তার গাড়িতে রেখে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে যে এলাকায় পাইপলাইন বিস্ফোরিত হয়েছিল সেখানে পুলিশের কয়েকটা ইউনিট এসে অভিযান চালাতে থাকে। সেখানে থাকা পুলিশদের মধ্যে আমরা ডিটেকটিভ চোকেও দেখতে পাই। তারা সেখানে অভিযান চালিয়ে একটা ড্রিল মেশিনের ভাঙা মাথা উদ্ধার করে। সেটা দেখে চো সন্দেহ করে যে এখানে হয়তো ড্রিল বিট এসেছিল, কারণ একমাত্র ড্রিল বিটই এই ধরনের ড্রিল মেশিন ব্যবহার করে। তো চো তার সহকারী সাঙ্গুকে বলে, ডিটেকটিভ টিমে থাকা অবস্থায় আমি একবার ড্রিল বিটকে ধরেছিলাম। তেল চোরেরা তাকে গড অফ ড্রিল বলে ডাকে। অন্যদিকে আমরা চোরদের দলের আরেক সদস্য ডাংকে দেখতে পাই। ডাং তার একটা ময়লার গাড়িতে পানি ভরছিল। তখনই সেখানে স্ট্র চলে আসে এবং ডাংকে মারতে থাকে। স্ট্র তাকে বলে যে আমি তোমাকে টাকা দিয়েছিলাম ড্রিল বিটকে আনবে বলে, অথচ তার বদলে তুমি একজন ফ্রডকে দিয়েছো আমার কাজ করতে। ডাং তখন বলে ড্রিল বিট তার প্রতিটা কাজের জন্য 200 মিলিয়ন উন নেয়, আর এই জন্য আমি সস্তায় একজনকে ভাড়া করেছি। এখানে বলে রাখা ভালো যে দক্ষিণ কোরিয়ার টাকাকে উন বলা হয় এবং এই উনের মান বাংলাদেশি টাকার থেকে অনেক কম। বাংলাদেশি 1 টাকার সমান দক্ষিণ কোরিয়ার প্রায় 12 উন। তো স্ট্র তখন ডাংকে বলে তুমি যে করেই হোক ড্রিল বিটকে আমার কাছে নিয়ে আসবে, আমি তাকে দিয়ে এই কাজ করাবো। এদিকে ড্রিল বিট যখন ডাংয়ের গ্যারেজে আসে সে তখন দেখে যে ডাং মার খেয়ে একটা ট্রাকের নিচে লুকিয়ে আছে। ড্রিল বিটকে দেখে ডাং তার কাছে স্ট্রয়ের প্রস্তাবের কথা বলে। তখনই তারা খেয়াল করে যে সেই গ্যারেজের বাইরে অফিসার চো আর সাঙ্গু দাঁড়িয়ে আছে। চো তাদের কাছে এসে বলে রিসেন্টলি একটা তেল চুরির ঘটনা ঘটেছে, তাই সন্দেহভাজন হিসেবে তোমাদের চেক করতে এসেছি। তেল চুরির সময় চোর তার পায়ে আগুন লাগিয়ে ফেলেছিল, আমার দেখতে হবে তোমাদের পায়ে কোনো পোড়া দাগ আছে কিনা। তো চো যখন ড্রিল বিট আর ডাংকে চেক করে তাদের পায়ে কোনো পোড়া দাগ পায় না তখন সে একটু হতাশ হয়। কিন্তু তখনই সাঙ্গু তাকে এসে বলে গ্যারেজে একটা ময়লার গাড়ি পাওয়া গিয়েছে, আমার সেটা নিয়ে একটু সন্দেহ হচ্ছে, হয়তো এর মধ্যে তেল থাকতে পারে। সাঙ্গুর কথা শুনে চো সেখানে দৌড়ে যায়, কিন্তু গাড়িতে কোনো রকম তেল তো পাই না, উল্টো ময়লা পানিতে তার গোসল হয়ে যায়। অফিসে ফিরে চো তার সিনিয়র অফিসারকে বলে সে রিসেন্টলি ঘটে যাওয়া তেল চুরির একটা হিন্ট পেয়েছে। সে অফিসারকে আরো বলে আমাদের পাশের এরিয়াতেই হুনাম আর গ্যাংবু নামের দুটো জায়গায় তেলের লাইন একত্রে মিলিত হয়েছে। আমার ধারণা চোরেরা সেই এলাকা টার্গেট করে পরবর্তী চুরি করবে। কিন্তু অফিসার চো এর কথায় তার সিনিয়র কোনো রকম পাত্তাই দেয় না। চো তখন তার সহকারী সাঙ্গুকে বলে আমি পাশের এরিয়ার পরিত্যক্ত বিল্ডিংগুলোতে তল্লাশি চালাবো, হয়তো সেখানে কোনো কিছু একটা পাবো। অন্যদিকে ড্রিল বিট ডাংয়ের দেওয়া ডিল নিয়ে স্ট্রয়ের সাথে দেখা করে। স্ট্র তাকে নতুন আরেকটা পাইপলাইন দেখিয়ে সেটাতে ড্রিল করতে বলে। সে ড্রিল বিটকে জিজ্ঞেস করে যে তুমি এত টাকা কেন নাও। উত্তরে ড্রিল বিট বলে পৃথিবীতে কোনো ভালো কাজ সস্তায় হয় না। এরপর সে তার দক্ষতা দিয়ে পাইপে ড্রিল করতে থাকে, কিন্তু পরিপূর্ণ ছিদ্র হওয়ার আগেই সে ড্রিল থামিয়ে দেয়। এটা নিয়ে স্ট্র তাকে কথা শোনালে সে জানায় পাইপটি মোট 14 মিলিমিটার মোটা, আমি 13 মিলিমিটার ছিদ্র করেছি, বাকিটা তেলের প্রেসারে ভেঙে যাবে। স্ট্র তখন অবাক হয়ে খেয়াল করে ড্রিল বিটের কথা মতো তেলের প্রেসারে বাকিটা ভেঙে গিয়েছে। স্ট্র ডিল অনুযায়ী ড্রিল বিটকে 200 মিলিয়ন উন বুঝিয়ে দেয় এবং আরেকটা বড় কাজের প্রস্তাব দেয়। সে ড্রিল বিটকে বলে আমার পরিচিত একজন বিজনেসম্যান আছে যে তোমাকে বড় একটা কাজ দেবে, তুমি তার সাথে দেখা করো। ড্রিল বিট তখন স্ট্রয়ের কাছ থেকে ঠিকানা নিয়ে জিওন নামে সেই বিজনেসম্যানের সাথে দেখা করতে যায়। জিওন ড্রিল বিটকে বলে আমি প্ল্যান করেছি হুনাম এবং গ্যাংবুয়ের দুটো পাইপ যেখানে যুক্ত হয়েছে সেখানে ছিদ্র করব, তাতে করে কয়েক হাজার লিটার গ্যাসোলিন একসাথে চুরি করা যাবে।
আর দূরে যে পুরনো তেলের খনি দেখছো সেখানে এই তেলগুলো জমা করব। এই তেলের খনিটা আগামী 50 দিনের মধ্যে ভেঙে ফেলা হবে, তাই 30 দিনের মধ্যেই আমাদের কাজ শেষ করতে হবে। ড্রিলবিট তখন বলে, তোমার কাজ হয়ে যাবে, তবে তার জন্য একটা দক্ষ টিম লাগবে, আর আমাকে মোট 1 বিলিয়ন উন দিতে হবে, আর অ্যাডভান্স হিসেবে কাজের আগেই 500 মিলিয়ন উন দিবে। জিওন তার কথায় রাজি হয় এবং হোটেল ক্যাপিটালে তাদের কাজের ব্যবস্থা করে দেয়। এই হোটেলের আন্ডারগ্রাউন্ড থেকে সহজেই খোদাই করে তেলের পাইপের কাছে যাওয়া যাবে। ড্রিলবিটের দলে মুভির শুরুতে দেখা সেই ড্রিলারও যুক্ত হয়, তবে সে এই দলে যুক্ত হয় ওয়েল্ডার হিসেবে। দলে বিগ শাবল এবং মিস্টার না নামের আরো 2 জন যুক্ত হয়। পাশাপাশি তাদের পর্যবেক্ষণ এবং পুলিশ এলে সিগন্যাল দেওয়ার জন্য হোটেলের বুথে কাউন্টার নামে একজন থাকে। তো স্ট্রয়ের কাছ থেকে অ্যাডভান্স বুঝে পাওয়ার পরে সবাই তাদের ফোন জমা দেয় এবং কাজে লেগে পড়ে। ড্রিলবিট সবাইকে তার প্ল্যান বলে এবং কোন দিক দিয়ে খোদাই করতে হবে সেটাও বলে দেয়। মিস্টার না প্রথমে ড্রিলবিটের কথা একটু অস্বীকৃতি জানালেও পরে রাজি হয়। তো কাজ করতে করতে না দেখে যে তাদের তৈরি করা সুড়ঙ্গের একটা অংশ অনেকটা ভঙ্গুর। ওয়েল্ডার তখন বারবার সবাইকে বলতে থাকে যে চলো আমরা এই কাজ ফেলে পালিয়ে যাই, কিন্তু ড্রিলবিট তখন তাকে ধমকায় এবং বলে ভঙ্গুর অংশের সাপোর্ট বাড়িয়ে দিয়ে কাজ চালিয়ে যাও। ওয়েল্ডার তবু মানতে চায় না এবং সবার সাথে ঝগড়া শুরু করে, এমনকি শাবল আর ড্রিলবিটকে মারতে গিয়ে সে নিজেই আহত হয়। ড্রিলবিট তখন খেয়াল করে ওয়েল্ডারের পায়ে একটা পোড়া দাগ আছে। সে তখন বুঝে যায় তার মানে ওয়েল্ডারই তার নাম নিয়ে কয়েকদিন আগে পাইপ ড্রিল করতে গিয়েছিল। সে তাই ওয়েল্ডারকে ওয়ার্নিং দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে জিওনকে দেখা যায় সে তার বাসার ছাদে শুটিং প্র্যাকটিস করছে। তখন তার ম্যানেজার তাকে জানায়, আমরা একটা কোম্পানি থেকে 200 বিলিয়ন উন লোন পেয়েছি, যার মধ্যে 50 বিলিয়ন উন আমাদের কোম্পানির নামে। এটা শুনে জিওন বলে, সব টাকা দিয়ে তেল কিনে স্টক করে রাখো, পরবর্তীতে কি ঘটবে সেটা আমি দেখব। অন্যদিকে চো পুরাতন বিল্ডিং এ খোঁজ করতে করতে একটা টানেল পেয়ে যায় যেটাতে তেলের পাইপও আছে। সেটা দেখে চো বুঝে যায় চোরেরা আরো চুরি করার প্ল্যান করছে। যাই হোক, হোটেলের গ্রাউন্ড ফ্লোরে ড্রিলবিটের দল কাজ করার সময় দেখে তাদের পথে একটা বড় পাথর পড়েছে। তখন সে দলের সবাইকে বলে বড় ড্রিল দিয়ে পাথর কাটতে, কিন্তু এতে প্রচন্ড শব্দের সৃষ্টি হলে ড্রিলবিট ওয়েল্ডারকে ঘুম থেকে তোলে এবং তাকে সাউন্ড বক্সে গান গাইতে বলে। তীব্র শব্দ শুনে সেখানে পুলিশ অফিসার সাঙ্গু চলে আসে পর্যবেক্ষণ করতে। পুলিশ দেখে কাউন্টার অ্যালার্ম বাজিয়ে সবাইকে সতর্ক করে, কিন্তু বড় ড্রিল চলতে থাকায় কেউ অ্যালার্মের শব্দ শুনতে পায় না। ততক্ষণে সাঙ্গুও গ্রাউন্ড ফ্লোরে পৌঁছে গিয়েছে। সে সেখানে গিয়ে দেখে ওয়েল্ডার সাউন্ড বক্সে গান গাইছে। সাঙ্গু এখানে ওয়েল্ডারকে থামিয়ে দিলে ড্রিল মেশিনের তীব্র শব্দ শুনতে পায়। এদিকে কাউন্টার সবাইকে বারবার সিগন্যাল দিচ্ছিল। তো এক পর্যায়ে ড্রিলবিট সিগন্যাল শুনতে পায় এবং সাঙ্গু সেখানে পৌঁছানোর আগেই সব ঢেকে নতুন জায়গায় ড্রিল করতে থাকে। সাঙ্গু তাদের এত রাতে ড্রিল করতে না করে সেখান থেকে চলে যায়। সে চলে যাওয়ার পরে কাউন্টারও নিচে আসে এবং অ্যালার্মের লাইন ঠিক করতে থাকে, কিন্তু সেই মুহূর্তে ড্রিলবিট না আর ওয়েল্ডার মিলে বড় একটা আলমারি মাটিতে রাখলে পুরো বিল্ডিং কেঁপে ওঠে, যার ফলে সুড়ঙ্গের মধ্যে সেই নরম জায়গার মাটি ধসে কাউন্টার এবং শাবল অপর পারে আটকা পড়ে। না তখন অনেক কষ্টে গর্ত খুঁড়ে তাদের উদ্ধার করে। সেদিন রাতে ড্রিলবিট অ্যালার্ম শুনে ঘুম থেকে উঠে যায় এবং বারান্দায় গিয়ে দেখে ওয়েল্ডার সেখান থেকে পালানোর চেষ্টা করছে। সে তখন ওয়েল্ডারকে ধরে মারতে থাকে। তো বাকিরা ঘুম থেকে উঠে ড্রিলবিটকে থামানোর চেষ্টা করলে সে বাকিদের বলে, যদি কেউ একজন এই মিশন ছেড়ে পালিয়ে যায় তাহলে পুরো মিশন ক্যান্সেল হয়ে যাবে, আর মিশন ক্যান্সেল হয়ে গেলে আমরা যা অ্যাডভান্স নিয়েছি তার দ্বিগুণ ফেরত দিতে হবে। ওয়েল্ডার তখন নিজের জীবন বাঁচাতে মিথ্যা বলে। সে বলে যে আজকে সুড়ঙ্গে যে ধস হয়েছিল সেটা দেখে আমি ভয় পেয়েছি, আমার 4 বছরের একটা বাচ্চা আছে, আমি মারা গেলে সেও মারা যাবে। তবে ড্রিলবিট তার কথায় বিশ্বাস করে না। এদিকে ড্রিলবিটের একটু সন্দেহ হয় যে কাউন্টার কিভাবে জানলো ওয়েল্ডার পালিয়ে যাচ্ছে। সে তখন কাউন্টারের ওখানে গিয়ে খোঁজ নেয় এবং অনেকগুলো সিসিটিভি মনিটর দেখতে পায়। ড্রিলবিট বুঝতে পারে কাউন্টার তাদের সবার উপর সবসময় নজর রাখছে। তখনই সেখানে জিওনও চলে আসে এবং সে ড্রিলবিটকে এই বলে ওয়ার্নিং দেয় যে আগামী 10 দিনের মধ্যে যদি তুমি তোমার কাজ শেষ না করো তাহলে তোমাদের সবাইকে আমি মেরে ফেলবো, আর এই 10 দিনে যেন তোমাদের কেউ পালানোর চেষ্টা না করে। জিওন এরপর পালানোর শাস্তি হিসেবে ওয়েল্ডারকে ওয়াটার ট্রিটমেন্ট দেয়। এরপর তাকে বলে, যদি আমার কথা মতো চলো তাহলে তোমাকে ছেড়ে দিব এবং একই সাথে 100 মিলিয়ন উন দেব। পরদিন সকালে জিওনের ম্যানেজার তাকে এসে জানায়, আমরা যে তেল কিনে স্টক করে রেখেছিলাম তার দাম অনেক কমে গিয়েছে, আমাদের 20 বিলিয়ন উনের লস হয়েছে। উত্তরে জিওন বলে, চিন্তা করো না, খুব শীঘ্রই এই লসের টাকার দ্বিগুণ আমাদের লাভ হবে। সিন শিফট হয়ে দেখা যায় চো তার দল নিয়ে ড্রিলবিটদের ধরার আশায় সবখানে অভিযান চালাতে থাকে। তো কাছে একটা মাঠের মধ্যে তারা মেটাল ডিটেক্টরে সিগন্যাল পায়। এদিকে ড্রিলবিটরা নিচে তখনও খোদাইয়ের কাজ করে যাচ্ছে। সেখানে নাকে দেখা যায় সে কাজের মধ্যে ঘন ঘন পেইন কিলার খাচ্ছে। এটা দেখে শাবল তাকে জিজ্ঞেস করলে সে বলে, আমার ক্যান্সার আছে তাই আমাকে এই পিলগুলো খেতে হয়। এদিকে মেটাল সিগন্যাল পেয়ে চো যখন ক্রেন দিয়ে সেই জায়গা খোদাই করা শুরু করে তখনই কাউন্টার সেটা দেখে নিচে সিগন্যাল পাঠায়। সিগন্যাল পেয়ে সবাই সেখানকার সব লোহার জিনিসপত্র সরিয়ে ফেলে, তবে তাড়াহুড়ায় সেখানে একটা গ্যাস লাইন লিক হয়ে যায়, যেটা থেকে গ্যাস বের হওয়ার ফলে ড্রিলবিট অজ্ঞান হয়ে যায়। তখন না একটা গ্যাস মাস্ক পরে ড্রিলবিটকে উদ্ধার করে আনে। ডিটেকটিভ চোরা ক্রেন দিয়ে খোদাই করতে করতে নিচে একটা গ্যাস লাইন দেখতে পায়। এটা দেখে তারা মনে করে যে লোহার গ্যাস লাইন থাকায় হয়তো মেটাল ডিটেক্টর সিগন্যাল দিয়েছে।
ডিটেকটিভ চো তাই খোদাই থামিয়ে দিতে বলে। অন্যদিকে হুট করে অজ্ঞান হয়ে পড়ায় ড্রিলবিট পেটের কাছে প্রচন্ড আঘাত পায়, তাই শাবল তাকে ব্যান্ডেজ করে দিতে থাকে। মিস্টার না তখন ড্রিলবিটকে বলে, আমাকে 2 ঘন্টার জন্য একটু ছুটি দাও, কাছেই একটা হাসপাতালে আমার স্ত্রীর অপারেশন হওয়ার কথা, আমি তার জন্যই এই কাজ করতে এসেছি, আমি শুধু তাকে টাকাটা দিয়েই চলে আসব। না এর কথা শুনে ড্রিলবিট রাজি হয়। তখন ওয়েল্ডারও তার পায়ের ক্ষতর কথা বলে ড্রিলবিটের সাথে যেতে চায়। তো তাদের দুইজনকে নিয়ে ড্রিলবিট যখন হোটেলের নিচে একটি টানেলের মধ্য দিয়ে যাওয়ার জন্য রাস্তা তৈরি করছিল, তখন কাউন্টার তাদের নিষেধ করে। কিন্তু কাউন্টারের কথা ড্রিলবিট না শুনলে সে তাদের বাঁচাতে সিসিটিভি ক্যামেরায় আগের ফুটেজ সেট করে দেয়, যার ফলে জিওন দেখে যে সবাই ঠিক মতো কাজ করছে। ড্রিলবিট যখন না এবং ওয়েল্ডারকে নিয়ে টানেল দিয়ে যাচ্ছিল, তখন একটা জায়গায় এসে না তাদের বলে যে এই জায়গাটা আমেরিকানরা ইউজ করত, এই দেয়ালের ঠিক অপর পাশেই তেলের পাইপলাইনগুলো আছে। যাই হোক, এরপর তার একটা ম্যানহোল দিয়ে উপরে উঠে যায়, কিন্তু না তার বাসায় ফিরে দেখে তার স্ত্রী অনেক আগেই মারা গিয়েছে। কাঁদতে কাঁদতে না তখন ড্রিলবিটের সাথে হোটেলে ফিরে আসে, কিন্তু ওয়েল্ডারকে তারা হসপিটালে ভর্তি করে রেখে আসে। হোটেলে ফিরেই ড্রিলবিট দেখে স্ট্র তার দলবল নিয়ে সেখানে তার জন্য অপেক্ষা করছে। তারা সেখানে কাউন্টারকেও ধরে নিয়ে আসে। জিওন তখন সেখানে এসে বলে, যত দ্রুত সম্ভব কাজ শেষ করো, না হলে তোমাদের সবগুলোকে গুলি করে মারবো। সে কাউন্টারকেও সেই সুরঙ্গে ড্রিলবিটদের সাথে কাজ করতে বলে, আর স্ট্রকে বলে তাদের পর্যবেক্ষণ করতে। তো কাজের এক পর্যায়ে না প্রচন্ড অসুস্থ হয়ে পড়লে ড্রিলবিট তাকে হসপিটালে নিয়ে যাওয়ার কথা বলে, তবে স্ট্র তাদের হসপিটালে যাওয়ার পারমিশন না দিয়ে উল্টো নাকে মারতে থাকে। এটা দেখে বাকিরা সবাই ক্ষেপে যায় এবং তাদের সাথে স্ট্রয়ের দলের একটা ফাইট শুরু হয়। ফাইটের এক পর্যায়ে জিওনও সেখানে চলে আসে এবং সে প্রথমেই গুলি করে নাকে মেরে ফেলে। এটা দেখে শাবল আর ড্রিলবিট ক্ষেপে গেলে জিওন শাবলের হাতে এবং ড্রিলবিটের বুকে গুলি করে সেখান থেকে চলে যায়। এতে শাবল একটু আহত হয় আর বুকের কাছে ঘড়ি থাকায় ড্রিলবিট সে যাত্রায় বেঁচে যায়। তো জিওন চলে যাওয়ার পরে ড্রিলবিট শাবল আর কাউন্টারকে নিয়ে সেখান থেকে পালিয়ে তার বন্ধু ডাং এর সাথে দেখা করে। অন্যদিকে চো এবং সাঙ্গু সেই এলাকার এক মহিলার কমপ্লেইন পেয়ে সেখানে গিয়ে দেখে যে তার ক্ষেতে কে যেন মাটি আর সিমেন্ট ফেলে গিয়েছে। সিমেন্ট দেখে সাঙ্গু চিনতে পারে যে এটা হোটেল ক্যাপিটালের ফ্লোরের সিমেন্ট। তারা তখন ড্রিলবিটকে ধরার উদ্দেশ্যে হোটেল ক্যাপিটালে যায় এবং সেখানে গিয়ে নায়ের লাশের সাথে ড্রিলবিটদের কিছু সরঞ্জামও দেখতে পায়। এদিকে ড্রিলবিট যখন ডাং এর সাথে দেখা করে, তখন জিওন ডাং এর ফোনে কল দিয়ে ড্রিলবিটকে বলে, আরেকবার তোমাকে সুযোগ দিচ্ছি, এসে তোমাদের কাজ শেষ করে যাও, তুমি তোমার পুরো বিলটাই পাবে, আর যদি তুমি কাজ না করো তাহলে আমি সবাইকে মেরে ফেলবো। সিন শিফট হয়ে দেখা যায় ওয়েল্ডার হসপিটাল থেকে কফি নিয়ে যখন নিজের কেবিনের দিকে যাচ্ছিল, তখন সে সেখানে স্ট্রয়ের লোকদের দেখতে পায়। তারা ওয়েল্ডারকে তাড়া করলে সে হুইল চেয়ারে করেই পালাতে থাকে। তখন ড্রিলবিট সেখানে চলে আসে এবং ওয়েল্ডারকে সেখান থেকে বাঁচিয়ে গাড়িতে করে নিয়ে যায়। এদিকে ড্রিলবিটের দেওয়া তথ্য অনুসরণ করে ডাং, শাবল আর কাউন্টার মিলে তেলের পাইপলাইনের লোকেশন খুঁজে বের করে। এরপর তারা পাশের একটা টানেলের উপর বড় একটা শিপিং কন্টেনার বসিয়ে তাদের কাজের জায়গা তৈরি করে সবাই মিলে খোদাইয়ের কাজে লেগে পড়ে। আর ড্রিলবিট এবং কাউন্টার মিলে সেদিন রাতে জিওনের সাথে দেখা করে তাকে জানায়, আমি তোমার কাজ করে দিব এবং সময় মতো তুমি সব তেল পাবে, কিন্তু এর বিনিময়ে আমাকে 5 বিলিয়ন উন দিতে হবে। যদি রাজি থাকো তাহলে কাজ করব, আর না হলে তুমি আরেকজনকে খুঁজে নাও। তো ড্রিলবিটরা যখন পাইপলাইন খুঁজে পায় এবং সবকিছু সেট আপ করতে থাকে, কাউন্টার তখন পুরো আন্ডারগ্রাউন্ডের সব জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিয়ে আসে। তখনই জিওন ড্রিলবিটকে কল দিয়ে বলে তার প্রস্তাবে সে রাজি, যত দ্রুত সম্ভব সে যেন কাজ শেষ করে। জিওনের কল পেয়ে তারা খুব খুশি হয়। তখন ওয়েল্ডার ড্রিলবিটকে বলে, আমার একটু বাইরে কাজে যেতে হবে। এটা বলে সে পারমিশন নিয়ে বাইরে গিয়ে স্ট্রয়ের সাথে দেখা করে। আসলে ওয়েল্ডার মূলত জিওনের কথা মতো কাজ করছিল, তবে ড্রিলবিট যেহেতু ওয়েল্ডারকে সন্দেহ করছিল তাই সেও ওয়েল্ডারের পিছে পিছে যায়। সে দেখে যে পুলিশও সেখানে স্ট্রকে খুঁজতে আসছে। ড্রিলবিট বুঝে যায় যে যদি পুলিশ স্ট্রকে ধরে ফেলে তাহলে সে তো তাদের মিশনের কথা বলে দিবে, তাই সে নিজেই পুলিশের দৃষ্টি আকর্ষণ করে এবং তাদের সেখান থেকে ভাগিয়ে নিয়ে যায়। কিন্তু পালাতে গিয়ে এক পর্যায়ে সে পড়ে গিয়ে বুকে আঘাত পায়। আর এই সুযোগে ওয়েল্ডার পাইপলাইনের কাছে ফিরে একটা গোপন ক্যামেরা সেখানে সেট করে দেয়, যেন জিওন তাদের দেখতে পারে। এর একটু পরেই ড্রিলবিট পাইপলাইনের কাছে ফিরে এবং কাজ শুরু করতে বলে। কাউন্টারটাকে বলে, আমাদের হাতে 3 মিনিট সময় আছে, তবে আমি যদি সিস্টেম হ্যাক করে পাইপলাইন পুলিশের কাছে মিথ্যা সিগন্যাল পাঠাই তাহলে তারা আরো 2 মিনিট দেরি করবে। এতে করে আমরা প্রথম পাইপলাইন ড্রিল করার জন্য 5 মিনিট সময় পাবো, আর অন্যটার জন্য 3 মিনিট হলেই হবে, এবং দুটো পাইপ ড্রিল করে একসাথে করে পরিত্যক্ত সেই তেলের খনির ট্যাঙ্কে পাঠাতে হবে। তো প্ল্যান মোতাবেক তারা কাজ শুরু করে দেয়, কিন্তু প্রথমটা ড্রিল করা শেষ হতেই ড্রিলবিট বুকের ব্যথায় কষ্ট পেতে থাকে এবং মাটিতে পড়ে যায়। তখন ওয়েল্ডার বাকি পাইপটা ড্রিল করে দুইটা একসাথে কানেক্ট করে, এরপর সেই তেলের খনির ট্যাঙ্কের সাথে কানেক্ট করে দেয়। এদিকে চো ড্রিলবিটকে খুঁজতে খুঁজতে সেই টানেল পর্যন্ত চলে আসে, তাই তাকে ডিস্ট্রাক্ট করতে শাবল এবং ডাং আলাদা একটা জায়গায় ড্রিল করতে থাকে এবং পুলিশ এলে তাদের দৃষ্টি আকর্ষণ করে পালাতে থাকে। চো তাদের ধরতে আবার টানেল থেকে উপরে উঠে যায়। তেলের খবর পেয়ে জিওন তখন তার পরিচিত সকল তেল চোরকে একসাথে আসতে বলে এবং তাদের বলে যে সাধারণ দামের তুলনায় 20% কমে তারা তেল পাবে, তাই তারা যেন টাকা অ্যাডভান্স করে দেয়। এদিকে ড্রিলবিট প্রথমে কিছু তেল সাপ্লাই দিয়ে পরে লাইন বন্ধ করে দেয়। সে জিওনকে বলে, আগে আমার টাকা পরিশোধ করো, তারপর বাকি তেল পাবে।
এটা বলে ড্রিলবিট যখন বাকিদের খুঁজতে যায় তখন ওয়েল্ডার আবার তেলের লাইন চালু করে দেয়। একই সাথে সে চো এর ফোনে পাইপলাইনের দুটো ছবি পাঠায়। ড্রিলবিট ফিরে এসে ওয়েল্ডারের এই কাজ দেখে ক্ষেপে গিয়ে তাকে মারতে থাকে। এরপর বাকিরাও যখন সেখানে চলে আসে তখন ড্রিলবিট ওয়েল্ডারকে বলে, তুমি কি করে মিস্টার না এর খনির সাথে হাত মিলাচ্ছ, অথচ মিস্টার না মারা যাওয়ার সময় তোমার সন্তানের জন্য তার সব টাকা রেখে গিয়েছে। এটা শুনে ওয়েল্ডার অনুশোচনায় কাঁদতে থাকে। যাই হোক, জিওন ড্রিলবিটের সাথে দেখা করে বলে, আমি আগে সেই পাইপলাইন দেখতে চাই, এরপর তোমাকে টাকা দিব। তো পাইপলাইন দেখার পরে সবাই আবার যখন উপরের দিকে যাবে তখন জিওন দেখে সেখানে ওয়েল্ডারকে বেঁধে রাখা হয়েছে। এদিকে উপরে স্ট্রয়ের লোকেরা ড্রিলবিটের লোকদের মারতে আসে। এক পর্যায়ে তারা সবাই সেই কন্টেইনারে ঢোকে এবং শাবল আর কাউন্টার ম্যানহোলের গেট আটকে রাখে। বাকিরা কন্টেইনারে থাকা অবস্থায় ডাং ক্রেন দিয়ে সেই কন্টেইনার উল্টে দেয়। অন্যদিকে টানেলের মধ্যে জিওন তার দলবল নিয়ে আসে এবং ড্রিলবিটকে মারতে থাকে। তখন সেখানে ওয়েল্ডারও চলে আসে এবং তারা দুইজন মিলে জিওনের দলের সাথে ফাইট করতে থাকে। ফাইটের শেষ পর্যায়ে সেখানে চো চলে আসে। ড্রিলবিট তখন জিওনকে না মেরে বরং তাকে চো এর হাতে তুলে দিয়ে চলে যায়। আর ওয়েল্ডার আগেই উপরে এসে বাকিদের সাথে সেই 5 বিলিয়ন উন নিয়ে পালিয়ে যায়। কিন্তু ড্রিলবিট যখন উপরে আসে সে দেখে যে স্ট্র তার দলের সবাইকে আবার ধরে আটক করে ফেলেছে। তো স্ট্রয়ের দল তখন ড্রিলবিটকেও ধরে ফেলে এবং তাদের বেঁধে সেই পাইপলাইনের কাছে নিয়ে যায়। আসলে চো যখন একা জিওনকে ধরতে গিয়েছিল তখন পিছন থেকে জিওনের দলের একজন শক স্টিক দিয়ে চোকে অজ্ঞান করে ফেলেছিল। যাই হোক, পাইপলাইনের কাছে বেঁধে জিওন তাদের সবাইকে তার মাস্টার প্ল্যানের কথা বলে। সে বলে যে আমি এই তেল দিয়ে ট্যাঙ্ক পূর্ণ করার পর ট্যাঙ্ক সহ পুরো পাইপলাইনের চেন ধ্বংস করে দেব। এতে করে তেলের সংকট তৈরি হবে, যার ফলে আমার কাছে থাকা রিজার্ভ তেলের দাম অনেক বেড়ে যাবে। সে তখন বাকি সবাইকে সেখানে বেঁধে ফেলে তেলের ট্যাঙ্ক ভরে। এরপর সেখানে কয়েকটা বোমা সেট করে সেখান থেকে চলে যায়। জিওন চলে যাওয়ার পরে ড্রিলবিট সবার হেল্প নিয়ে সেখানে থাকা একটা ব্লো টর্চের সাহায্যে তার হাতের বাঁধন পুড়িয়ে ফেলে। এরপর সে বাকি সবাইকে মুক্ত করে দিয়ে বোমাগুলো নিয়ে দূরে ছুড়ে মারে। তবে বোমা ফাটার আগেই সে সামনে থাকা পানিতে ঝাঁপ দেয়। এরপর সে বাকিদের সাথে উপরে চলে আসে। এদিকে জিওনের প্ল্যান মতো তেলের খনির ট্যাঙ্ক ভাঙলেও সেখানে আগুন ধরে না এবং নিচের পাইপলাইনও ব্লাস্ট হয় না। এটা দেখে সে শকড হয়ে যায়। সে দেখে যে চোর নিচে দাঁড়িয়ে বাকি পুলিশদের সাথে কথা বলছে, অথচ সে চোকে নিচে বেঁধে রেখে এসেছিল। জিওন বুঝে যায় সবাই কোনোভাবে সেখান থেকে বেরিয়ে এসেছে। এদিকে চো দেখে যে তেলের ট্যাঙ্ক থেকে তেলের বদলে পানি বের হচ্ছে। আসলে জিওন যখন পাইপলাইন চেক করে সেখান থেকে চলে এসেছিল তখন ওয়েল্ডার সেখানে গিয়ে তেলের লাইন বন্ধ করে পানির লাইন কানেক্ট করে দেয়। এরপর সে নিজেই দড়ির মধ্যে নিজেকে আটকে ফেলে অভিনয় করতে থাকে। জিওন সবকিছু জানতে পেরে রাগ হয়ে সেখানে আসে এবং তাদের মধ্যে আরো এক দফা ফাইট হয়। এক পর্যায়ে ড্রিলবিট জিওনকে ম্যানহোলের ডাকনা দিয়ে মারতে চেষ্টা করলে সবাই তাকে থামিয়ে দেয়। এর মধ্যে সেখানে পুলিশের আরো লোক চলে আসে এবং সেটা দেখে ড্রিলবিটকে রেখে তার দলের বাকি সবাই সেখান থেকে পালিয়ে যায়। তবে পালিয়ে খুব একটা লাভ হয় না, কারণ জিওন এবং ড্রিলবিটের সাথে তারাও এক পর্যায়ে পুলিশের হাতে ধরা পড়ে। এখান থেকে সিন শিফট হয় 3 বছর পরে। সেখানে দেখা যায় ড্রিলবিট এবং তার দলের সবাই ছাড়া পেয়ে নিজেদের একটা সার্ভিস সেন্টার খুলেছে। চো সেখানে তাদের সাথে দেখা করতে আসে এবং নিচতলায় তাদের ড্রিল করতে দেখে আবারও সন্দেহ করে। তখনই সেখানে শাবল চলে আসে এবং হাতে একটা শাবল নিয়ে সবাইকে তাড়া করতে থাকে। আর এই দৃশ্যের মধ্য দিয়ে মুভিটি হিট হয়। মুভিটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করুন।